হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। অন্ধকার রুমে এক দৃষ্টিতে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে ঝুমুর। খটখট করে ঘুরছে পাখাটি। ঝুমুরের এখন সংকটাপন্ন অবস্থা। মনের দুঃখে গৃহসন্ন্যাসী হয়েছে সে। দরজা জানালা বন্ধ করে কারো সাথে কথা না বলার কঠিন ব্রতে ব্রতী হয়েছে। যতদিন পর্যন্ত ফায়াজ ভাই এখান থেকে না যাবে ততদিন সে রুম থেকেই বের হবে না। ঝুমুর কিছুতেই বুঝে না একজন ডাক্তার কিভাবে তার হসপিটাল বাদ দিয়ে আজ 3 দিন ধরে নানার বাড়িতে পড়ে আছে। মিম বুবু ছাড়া কেউ তার সাথে তেমন দেখা দেয় না, পালিয়ে পালিয়ে বেড়ায় সবগুলো, তবুও কেন এই ভদ্রলোক বিদায় নিচ্ছে না সে কিছুতেই বুঝতে পারে না। ছোটবেলা থেকেই ঝুমুর দেখছে ফায়াজ অনেক শান্তশিষ্ট ভদ্র একটা ছেলে। পড়াশোনা বাদে ডানে বামে কিয়ামত হয়ে গেলেও তার খবর থাকে না। নানার বাড়িটা ফায়াজের কাছে একটা বিরক্তিকর জায়গা হিসেবেই জানে ঝুমুর। জানার অবশ্য কারণ আছে, ফায়াজকে জোর করেও পুরো একদিন রাখা যায় না। যদি রাতে কোনোভাবে থেকে যায় তাহলে সকালে কাউকে কিছু না বলেই বেরিয়ে যায়। তবে এবারের ব্যাপারটা ভিন্ন। না না, আর ভুলেও এই ভদ্রলোকের সামনে যাওয়া যাবে না। এই নিয়ে দুইবার তার সাথে দেখা হয়ে গেছে ঝুমুরের, আর সে দুইবারই কোমরের হাড্ডি ভেঙে এসেছে। মনে পড়তেই যায় বনবাসে চলে যেতে ইচ্ছে করছে তার। ফজরের পরপর ফায়াজ আর তার বাবা কুদ্দুস আহমেদ হাঁটতে বেরিয়েছে। এটা তাদের রোজকার রুটিন। কোথাও গেলেও এর হেরফের পছন্দ করে না কুদ্দুস আহমেদ। সাফিয়া আর আফিয়া তখন সকালের নাস্তা বানানোতে ব্যস্ত। পাশেই আদিবা খান চরপিং বোর্ডে সবজি কাটছিল। কথায় কথায় শান্তার বিয়ের কথা উঠে। চুপসে যায় আফিয়া বেগমের মুখ। মেয়ে তার কিছুতেই বিয়ের জন্য রাজি হচ্ছে না। ভালো ভালো বনেদি ঘর থেকে সম্বন্ধ আসলেও সে রাজি না। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আদিবা খানকে সব বলেন আফিয়া। তাহলে কি ওকে বিয়ে দিতে হবে না? এটা কেমন কথা হলো? বয়স তো দুই ছাড়িয়ে যাচ্ছে কি? মেয়েকে কে বোঝাবে তা? 2 বোন একরকম হয়েছে। মিম তো কারো সাথে তেমন মিশেই না, নিজের মন মর্জি মতো চলে। কিছু বললেই বলবে আমি মরে গেলে তোমরা খুশি, তাই না? আপনিই বলেন আপা, এটা কেমন কথা? আদিবা খানকে চিন্তিত দেখালো। চট করে কোনো উত্তর দিতে পারলেন না তিনি। তবুও হাসি মুখে বললেন, ওদের সাথে আমি কথা বলে দেখব, তুই চিন্তা করিস না। সাফিয়া বেগম কোমল কণ্ঠে বললেন, আপা আর কয়েকটা দিন থেকে যান না। না রে, ছেলেটা কাল থেকে আবার হসপিটালে যাবে। আসতেই চাচ্ছিল না, জোর করে নিয়ে এসেছি। আর তোর দুলাভাই আমি না থাকলে বাড়িতে যাবেই না, তা তো জানিস। আফিয়া আর সাফিয়া মিটিমিটি হাসছে। দুলাভাই যে ছাড়া কিচ্ছু বুঝে না তা তো সবাই জানে। আদিবা খান চায়ের কেতলি চুলা থেকে নামালেন। কিছু বলার জন্য চোখ তুলে তাকাতেই দেখলেন তাকে নিয়ে হাসা হচ্ছে। আদিবা খান ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হতাশ গলায় বললেন, আমি আগেই জানতাম তোরা 2 বোন আমাদের সংসারটা জ্বালিয়ে দিবি। বলেই হতাশ নিঃশ্বাস ছাড়ে। সাথে সাথে আফিয়া আর সাফিয়া হো হো করে হেসে উঠে। আদিবা খান নিজের বাসায় এসেছেন আজ 4 দিন হয়ে গেছে। এর মধ্যে ফায়াজ আগের মতো আবার ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। কুদ্দুস আহমেদও নিজের মতো বই পড়ে সময় কাটাচ্ছে। ফারিয়া স্কুল আর তার বাগান বারান্দা নিয়ে ব্যস্ত। নামটা অবশ্য সে নিজেই রেখেছে। তাদের ফ্ল্যাটে রয়েছে সুবিশাল খোলা একটা বারান্দা। প্রতিটা রুম থেকে এখানে আসা যায়। বারান্দার একপাশে একটি দোলনা, মেঝেতে সবুজ কার্পেট বিছানো, যার চারদিক জুড়ে রয়েছে অসংখ্য ফুল গাছের সমাহার। রাত নামলেই ফেয়ারি লাইটের টিমটিমে আলোয় অসম্ভব সুন্দর লাগে এই বাগান বারান্দা। কুদ্দুস আহমেদ দোলনায় হেলান দিয়ে মনোযোগ সহকারে একটি বই পড়ছে। বিকেল গড়িয়ে এখন সন্ধ্যা নেমে এসেছে। ফায়াজ হন্তদন্ত হয়ে তার বাবার কাছে ছুটে এলো। কুদ্দুস আহমেদ বই থেকে একবার চোখ তুলে ফায়াজকে দেখল, কিছু না বলে আবার বইতে মনোনিবেশ করল। বাবা, আমার তোমার সাথে একটু কথা আছে। বলে ফেলো। ফায়াজ জিত ভঙ্গিতে মাথা নিচু করল। লাজুক লাজুক হাসছে সে। কুদ্দুস আহমেদ আর চোখে দেখল ছেলে তার লজ্জা পাচ্ছে। কি হলো বলো। বাবা, আমার বয়স কত? 6 বছর 3 মাস 4 দিন। কি সাংঘাতিক! ঠিক সময় বিয়ে দিলে আমি এখন 2 বাচ্চার বাপ থাকতাম। আকস্মিক এই কথা শুনে কুদ্দুস আহমেদ আকাশ ভেঙে নিচে পড়ল যেন। হতভম্ব হয়ে ছেলের দিকে তাকিয়ে হাতের বইটা শব্দ করে বন্ধ করে দিল।
দাঁতে দাঁত চেপে বলল, কি তোমার মতো গাধাকে কে বিয়ে করবে ফাজিল? আমি এত ইনোসেন্ট কিউট ভদ্রছেলে, তার উপর চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার। খোঁজ খবর নিয়ে দেখো না, শুধু মেয়েরা হুমড়ি খেয়ে পড়বে। বলেই একটা গর্বিত হাসি দিল ফাইয়াজ। কুদ্দুস আহমেদ আশ্চর্য হয়ে বলল, কি তোমাকে আমরা বিয়ে দিব না? এমন গাধাকে বিয়ে দিলে মানুষ বাড়িতে এসে কিলিয়ে যাবে। আমার বাবা মা কি গাধা নাকি? বারবার গাধা গাধা করছো কেন? আশ্চর্য, ভদ্রছেলেরা কি বাবাকে বিয়ের কথা বলে? বিয়ের বয়স হয়েছে 2-1 বছরে বিয়ে দেওনি, তোমাদেরকে এক্সট্রা টাইম দিলাম আরও 5 বছর 3 মাস 1-4 দিন। এখনো বলছো বিয়ে দিবে না? আমি বুইরা হইলে বিয়া দিবা আব্বা? কুদ্দুস আহমেদ বাকরুদ্ধ, এই ছেলে বলে কি? বাবা, আমাদের রীতা আন্টি আছে না? আরে আম্মুর মামাতো বোনটার সাথে বান্ধবী, চিনছ? কুদ্দুস আহমেদ গলা খাকারি দিয়ে নড়েচড়ে বসল। হ্যাঁ চিনেছি। জানো কি একটা অবস্থা, তার সাথে আমার বাবার 3 বছরের প্রেম ছিল, যা কিনা বাবা আর মায়ের বিয়ের 1 বছর পর বিচ্ছেদে রূপ নিয়েছে। তাহলে কথা কি দাঁড়ায়? আমার মায়ের অগোচরে বাবা প্রেম করেছে। কুদ্দুস আহমেদের উপরে ঠাডা পড়ার শব্দ হলো যেন। গলা খাকারি দিতে গিয়ে কাশ উঠে গেল তার। কোনমতে নিজেকে সামলিয়ে ফায়াজকে ধমকিয়ে উঠল, এই ছেলে এই ঠাটিয়ে কানের নিচে একটা লাগিয়ে দিব। ফায়াজ উচ্চস্বরে হো হো করে হেসে উঠল। কুদ্দুস আহমেদের মনে হলো তার সামনে মীর জাফর বসে আছে। বাবা, তুমি হয়তো ভুলে যাচ্ছ, তোমার ছেলে তোমার মতোই প্রমাণ ছাড়া কথা বলে না। তোমার আর রীতা আন্টির সব প্রেমপত্র এখন আমার হাতে জব্দ। কুদ্দুস আহমেদ এবার সোজা হয়ে বসলেন। গায়ের পাতলা গেঞ্জিটা ঘামে চুপচুপে হয়ে গেছে। বুকেও হালকা পাতলা চাপ অনুভব করছেন তিনি। কোনোভাবে যদি ফায়াজ কথাগুলো আদিবার কানে লাগিয়ে দেয়, তাহলে তার এত সুন্দর বুটা ফুরুত করে চলে যাবে, ভাবতেই তার গায়ে কাঁপুনি এসে গেল। সামনে থাকা মীর জাফরকে নরম গলায় বলল, তুই কি চাস বাপ? আমার লক্ষ্মী বাপ। তোর বাবা কি তোর চাওয়া অপূর্ণ রাখতে পারে? একটা মাত্র ছেলে আমার, 7 রাজার ধন। ফায়াজ ফিক করে হেসে দিল। শার্টের কলার ঠিক করতে করতে বলল, এতক্ষণে লাইনে আসছো বাবা, বাকি কথা মা বলবে তোমাকে। কি বলেই উঠে দাঁড়ালো। কুদ্দুস আহমেদ নরম গলায় বলল, কি তোর মাকে বলিস না গি? ফায়াজ উত্তর না দিয়ে হাসতে হাসতে চলে গেল। ডাইনিং রুমে দাঁড়িয়ে তার মাকে ডাক দিল। আদিবা খান সাথে সাথে সেখানে উপস্থিত, হাতে তার তেঁতুল গোলা এক যোগ। ফায়াজ আস্তে আস্তে বলে, কি তোমার জামাই ইপার হয়ে গেছে, তাড়াতাড়ি যাও। আমি আপনার কন্ট্রাক্ট পেপারে সাইন করতে রাজি, মি ফারিস খান। ফারিস কথাটি শুনে তীক্ষ্ণ দৃষ্টিতে তার সামনে থাকা সেলোয়ার কামিজ পরিহিত রমণীর দিকে তাকিয়ে আছে। মুখশ্রীতে তার যথেষ্ট অস্থিরতা ফুটে উঠেছে। ফারিসের ধারণা, মানুষ চরম উত্তেজনায় জীবনের সবথেকে বড় ভুল সিদ্ধান্ত নেয়, কারণ এই সিদ্ধান্ত এর পরিমাণে পরবর্তীতে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হয়। কিছুক্ষণ পূর্বেই অনন্যা হুট করে ফারিসের কেবিনে এসে শান্ত গলায় জানায় সে ফারিসের শর্তে রাজি। ফারিস কোনরূপ প্রশ্ন না করে কন্ট্রাক্ট পেপারটি অনন্যার দিকে এক প্রকার ছুড়ে দিতেই অনন্যার সাথে সাথে পেপারটি খপ করে ধরে ফেলে। তা দেখে বাঁকা হাসি দিয়ে ফারিস বলে, ভালো করে কন্ট্রাক্ট পেপারটি পড়ুন মিস অনন্যা। আমি আপনাদের কোম্পানি ফিরিয়ে দিলে আপনাকে আজীবনের জন্যে এই ফারিস খানের সার্ভেন্ট হয়ে কাটিয়ে দিতে হবে। ফারিসের কথা শুনে অনন্যা ভালো করে পেপারটির দিকে তাকিয়ে চটজলদি কলমটি হাতে নিয়ে ফারিসের দিকে তাকিয়ে বলে, তবে আমারও শর্ত আছে ফারিস খান। কি শর্ত? আমাকে আজ রাতটা সময় দিতে হবে। আপনি কাল ঠিক সকাল 1:30টার দিকে গাড়ি পাঠিয়ে দিবেন। আমি আপনার বাড়িতে চলে যাব। ফারিস ভ্রুকুচকে প্রশ্ন করে, সকাল 1:30টা কেন? অনন্যা ফারিসের সামনে থাকা চেয়ারে বসে বলে, সকাল 1:00টার আগে আমার ঘুম ভাঙবে না। কম স্ট্রেস যায়নি 2 দিন। আই নিড সাম রেস্ট। ঘুম ভালো না হলে আপনার বাড়িতে গিয়ে কি কাজ করব? আচ্ছা বলুন, আমার শর্তে কি আপনি রাজি? ফারিসের মুখশ্রীতে কাঠিন্যভাব বিরাজমান। মেয়েটা কি তার সাথে মশকরা করছে? রাগ হলেও নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণ করে সে। এখন তাকে শান্ত থাকতে হবে। রাগ মানুষের সবথেকে বড় শত্রু। যথাসম্ভব নিয়ন্ত্রণ থেকে বিপরীতের শত্রুকে প্রতিহত করতে হবে। ফারিসকে নিশ্চুপ থাকতে দেখে অনন্যা নিজ থেকেই বলে, চুপ আছেন, তার মানে আপনি আমার শর্তে রাজি? আমি তাহলে সাইন করে দিচ্ছি। ফারিসের জবাবের অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে পেপারে সাইন করে দেয় অনন্যা। অতঃপর তড়িৎ গতিতে উঠে দাঁড়িয়ে বলে, আপনি এখন আমাদের কোম্পানি আমাদের ফেরত দিয়ে দিবেন তো? আমার বাপির চিকিৎসা আটকে যাবে আজকে রাতের মধ্যে ক্যাশ জমা না দিলে। ফারিস গম্ভীর গলায় বলে, সব ব্যবস্থা হয়ে গিয়েছে।
ফারিস খানের কাজ টাইম টু টাইম হয় মানে? অননার প্রশ্নের সাথে সাথেই অননার বাবার ম্যানেজার সেখানে এসে বললেন, ম্যাম, আপনি অফিসে ঢুকার সাথে সাথেই স্যার তার লোকদের বলে আমাদের কোম্পানির অ্যাক্সেস আমাদের ফেরত দিয়ে দিয়েছে। আমি ইতিমধ্যে হসপিটালে কাউন্টারে ক্যাশ পাঠানোর ব্যবস্থাও করে দিয়েছি। ম্যানেজারের কথা শুনে অননা ফারিসের দিকে তাকিয়ে দেখতে পায় ফারিসের কোনো প্রতিক্রিয়া নেই, সে আপনমনে ল্যাপটপে টাইপিং করে যাচ্ছে। টাইপিং করার মাঝে সে অননার দিকে তাকিয়ে গম্ভীর গলায় শুধায়, ইউ ক্যান গো নাও মিস অননা, কাল দেখা হচ্ছে। ঠিক 1:10:30 আপনার বাড়ির সামনে গাড়ি থাকবে। ফারিসের কথা শুনে কিছুটা গম্ভীর হয়ে বেরিয়ে যায় অননা এবং ম্যানেজার। অননা বেরিয়ে যেতেই ফারিস ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ায়। সে যথেষ্ট ভালো করে লক্ষ্য করেছিল সাইন করার সময় কতটা ঘৃণা ছিল অননার আখিজোড়ায়। সে যেন তার ভিতরের রাগটুকু দমিয়ে রেখেছিল। অন্য এক প্ল্যান অননার মাথায় ঘুরছে, তা খুব ভালোভাবে টের পেয়েছে। তো কি করতাম, তোমার ভাষ্যমতেম রে গেলি বুঝি বেশি খুশি হতে? অননার এমন প্রশ্নে হচকিয়ে যায় মিসেস শেফা বেগম। অননা ব্যাগ গুছাতে গুছাতে বলে, আমি কি করব না করব তা নিয়ে তোমায় ভাবতে হবে না। তোমাদের টাকার ব্যবসা করে দিয়েছি, এইবার আমাকে রেহাই দাও। তাছাড়া তোমার ভাষ্যমতে আমার মতো চরিত্রহীন মেয়ের জন্যে আজ তোমাদের এই অবস্থা। আমার মতো মেয়ের জন্মের সময় মরে গেলেই বেশ হতো। তাই তো তোমাদের একেবারে মুক্তি দিয়ে চলে যাচ্ছি। কোনো কথা বলবে না বিপরীতে। তোমার কথা আমি শুনছি না, মা। সো প্লিজ লিভ মাই রুম। মিস শেফা বেগম আহত নয়নে মেয়ের দিকে তাকালেন। মেয়ে তার বড্ড অভিমানী। অভিমান করে বড় এক সর্বনাশের দিকে পা বাড়াচ্ছে, তিনি মা হয়ে তা সইবে কি করে? তিনি জানেন তার কথার আপাতত কোনো মূল্য নেই অন্যার। সে যা ঠিক করেছে তাই করবে। তিনি আঁচলে মুখ গুজে বেরিয়ে যান। অনন্যা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে ব্যাগ গুছিয়ে ড্রয়ার থেকে তার আমেরিকা যাওয়ার পাসপোর্টটা বের করে। সে অনেকদিন আগে স্কলারশিপ পেয়েছিল আমেরিকা যাওয়ার, কিন্তু অভির সাথে বিয়ে ঠিক হওয়ায় সে যায়নি। তবে এইবার সে যাবে। শুধু সময়ের অপেক্ষা। সমস্ত মায়ার বন্ধন ছিন্ন করে সে চলে যাবে। আচ্ছা, তখন কি অভির কষ্ট হবে? তীব্র অপরাধবোধ কি তার ভিতরটাকে জ্বলিয়ে দিবে? অপরদিকে অবিচিন্তিত মুখে বাড়ির ভিতরে প্রবেশ করছে। তার শুধু মনে হচ্ছে কিছু তো একটা ভুল হচ্ছে, কিন্তু কি ভুল হচ্ছে? সে যথেষ্ট ভালো করে ভিডিওটি দেখেছে। ভিডিওটি কিছুতেই মিথ্যে হতে পারে না। ভিডিও এর কথা ফের মাথায় আসতেই তীব্র যন্ত্রণা হতে থাকে মাথায়। পরক্ষণেই অভি ভাবে সে কোনো ভুল করছে না। সে যা যা করেছে একদম ঠিক করেছে। অননার মতো ঠকবাজ মেয়েরা অপমানেরই যোগ্য। অভি কোনোরকমে বাড়ির ভিতর প্রবেশ করতেই অভির মা ছেলেকে দেখে এগিয়ে হাসি মুখে প্রশ্ন করেন, জুইয়ের বাবা ফোন করেছিলেন। তুই নাকি জুইকে বিয়ে করতে রাজি হয়েছিস? অভি কোনরূপ জবাব দিল না। অভির মা ছেলের মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, এইবার একটা কাজের মতো কাজ করেছিস বাবা। জুই মেয়েটা অসম্ভব ভালো। আমার তো শুরু থেকেই জুইকে পছন্দ ছিল। তোর জোড়াজুড়িতে ওই চরিত্রহীন মেয়েকে ঘরের বউ করতে চেয়েছিলাম। যাক বাবা, আল্লাহ আমাদের সঠিক সময়ে চোখে আঙ্গুল দিয়ে সবটা দেখিয়েছেন। মা, দয়া করে থামবে? এক কথা আমার বারবার শুনতে ইচ্ছে করছে না। ওমা, সত্যিই তো বলছি। এইভাবে চটে যাচ্ছিস কেন? আমি চাইছি যথা দ্রুত সম্ভব তোর সাথে জুইয়ের এঙ্গেজমেন্টের ব্যবসা করতে। তোর কোনো আপত্তি নেই তো বাবা? অভি নিচু হয়ে ক্লান্ত গলায় বলল, তোমার যা ইচ্ছে করো, কিন্তু আপাতত এইসব বিষয়ে আমাকে ঢুকিও না। আম টু মাচ টায়ার্ড নাও। আমি নিড সাম রেস্ট। ছেলের অনুমতি পেয়ে খুশিতে আখিকোড়া চকচক করে উঠল অভির মায়ের। অভি শুকনো হাসি দিয়ে উপরের সিঁড়ি বেয়ে চলে গেল। সেই হাসির মাঝে তীব্র কষ্ট কি উপলব্ধি করতে পারল অভির মা? হয়তো না। সেই কষ্ট একান্ত অভির। ফারিস বেশ গভীর রাতে বাড়ির ভিতর ঢুকতেই বুঝতে পারে সকলে গভীর ঘুমে আচ্ছন্ন। সে একজন স্টাফকে প্রশ্ন করে, মিষ্টি মা কোথায়? ঘুমাচ্ছে। ফারিসকে দিকে এগিয়ে সেই স্টাফ মাথা নিচু করে বলে, ছোট স্যার, মিষ্টি ম্যাডাম না খেয়েই ঘুমিয়ে পড়েছে। সে বলেছে আপনি না খাইয়ে দিলে সে খাবে না। হোয়াট? মিষ্টি এতক্ষণ যাবৎ না খেয়ে আছে? তোমরা একটা ছোট্ট মেয়েকে বুঝিয়ে শুনিয়ে খাওয়াতে পারলে না? বেশ চেঁচিয়েই প্রশ্ন করে ফারিস। স্টাফ মাথা নিচু করে ফেলে। ফারিস জোরে জোরে শ্বাস ফেলে পরক্ষণে বলে, আচ্ছা শুনে নাও, তোমাদের পাশের ঘরটা পরিষ্কার করে রেখো। কালকে একজন আসছে।
স্টাফটি মাথা নিচু করে আচ্ছা বলে চলে যায়। ফারিসের দাদি রুমা খান উপর থেকে ফারিসের কথা শুনে ভ্রু কুঁচকে তাকায়। কালকে কে আসবে? যার জন্যে রুম পরিষ্কার করাচ্ছে ফারিস?